KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই OneXBet ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাপটি প্লাস, ভারতের টপ WBCS IAS একাডেমি। আগামীকাল প্লে অফ শুরু এবং প্রথম কোয়ালিফায়ারে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচ নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকের নজর কিন্তু আবহাওয়ার দিকেও রয়েছে। একটু জানিয়ে রাখি, আগামীকাল 43 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে আহমেদাবাদে এবং পার্টলি ক্লাউডি অবশ্যই, তবে বৃষ্টির এখনও পর্যন্ত কিন্তু কোনো সম্ভাবনা নেই। এই ম্যাচ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। ধন্যবাদ জয়তী। যারা KKR সমর্থক তারা অনেকেই আমাদের এই শোটা দেখেন এবং তারা শুনলে অবাক হয়ে যাবেন যে কালকে প্লে অফের ম্যাচ KKR খেলতে নামবে আজকে রাত্রি 8:30টার সময় পৌঁছে। এই প্রোগ্রামটা যখন আপলোড হবে তার কাছাকাছি সময়ে KKR পৌঁছবে 24 ঘন্টা বাদে একটা ম্যাচ খেলতে, এবং সেখানে কোনো প্র্যাকটিসেরও সুযোগ পাবে না, মানিয়ে নেওয়ারও কোনো সময় নেই। প্লে অফে এত গুরুত্বপূর্ণ ম্যাচ কালকে, যেখানে জিতলে KKR ফাইনালে চলে যাবে, সেই ম্যাচটা এই সময় নামবে। আর আমার প্যাট কামিন্সকে আহমেদাবাদে দেখলে ওই সেই ছবিটা, তোমার আমার বসে থাকা প্রেস বক্সে ওই ছবিটা মনে পড়ে যায়। ওটা কোনো ভারতবাসী, অন্তত ক্রিকেটপ্রেমী ভারতবাসী ভুলবেন বলে মনে হয় না। সেই কামিন্স আবার ক্যাপ্টেন হিসেবে KKR এর বিরুদ্ধে দাঁড়িয়ে, ফিল সল্ট নেই, একটা বিশাল ধাক্কা, কারণ 435 রান করেছেন। এবং আমি একটা স্ট্যাটস দেখছিলাম যে পাওয়ার প্লেতে ওর স্ট্রাইক রেট 185, পাওয়ার প্লে স্ট্রাইক রেট মানে ফার্স্ট 6 ওভার্সে ওর স্ট্রাইক রেট 185। যিনি ওর স্থলাভিষিক্ত হবেন বলে শোনা যাচ্ছে সেই রহমতুল্লাহ গুরবাজ, তার পাওয়ার প্লে স্ট্রাইক রেট 129। ভাবতে পারছো কতটা তফাৎ আছে। সেকেন্ড হচ্ছে আরেকটা জিনিস আমি জানি না, যে কালকে যে গুয়াহাটিতে আমরা যে টিমটা KKR টসের সময় শ্রেয়াস আইয়ার যা বললেন, তাতে বললেন যে একটাই চেঞ্জ হয়েছে আমাদের টিমে, যা টিম ছিল অনুকূল রায় আসছে। এবার শ্রেয়াস আইয়ারের কথা যদি সত্যি ধরতে হয় তাহলে ফিল সল্টের জায়গায় অনুকূল রায় আসছেন, আর কোনো চেঞ্জ হয়নি। KKR প্রথম টস জিতে ফিল্ডিং করছিল, তাহলে এই কালকে গুরবাজ খেলছিলেন না। আমি শুনলাম পরে যে গুরবাজ নাকি খেলছিলেন। আমি জানি না তোমার কাছে কি খবর আছে, যে গুরবাজ যদি খেলেন তার গুরবাজের নামটা করলেন না কেন শ্রেয়াস আইয়ার? শ্রেয়াস আইয়ারের একটা অদ্ভুত অভ্যেস আছে, টসে গিয়ে টিম ভুলে যাও। আমি এরকম ক্যাপ্টেন কোনো দিন দেখিনি, আজ অব্দি দেখিনি, যে লোকটা টসে গিয়ে টিম ভুলে যায়। 1877 থেকে ক্রিকেট হচ্ছে, এই প্রথম একজন ক্যাপ্টেন, এই নিয়ে 3 বার ঘটলো যে সে টসের সময় টিমটা বলতে পারে না। এবং আমি জানি না এটা ইম্প্যাক্ট প্লেয়ার শুরু হওয়ার পর মাথাটা গন্ডগোল হচ্ছে কিনা, কারণ এত নাম থাকছে, কে ঢুকছে কে ঢুকছে। কিন্তু রহমতুল্লাহ গুরবাজ যদি কালকে থেকে থাকেন, সেটা তো খুব ইম্পর্টেন্ট নাম, স্পেশালি তিনি ফিল সল্টের জায়গা আসেন, সেই নামটা শ্রেয়াস আইয়ার মনে রাখতে পারবেন না একেবারেই। আর মনে হচ্ছে মোমেন্টারিলি মেমোরি লস হচ্ছে এক্ষেত্রে শ্রেয়াস আইয়ার। তবে কালকে গুরবাজ ছিলেন, পরে যে টিম লিস্টে বেরোয় সেখানে কিন্তু গুরবাজের নাম দেখা যায় এবং গুরবাজ অবশ্যই আগামীকাল গুরুত্বপূর্ণ তাকে ভূমিকা পালন করতে হবে। একটু জানিয়ে রাখি নাইট সমর্থকদের যে আন্দ্রে রাসেল কিন্তু একদম ফাইনাল পর্যন্ত রয়েছেন এবং আজকে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে, সেখানে কিন্তু কোনো ক্রিকেটার কি মানে কোনো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার কি যারা নাকি রাজস্থানের সঙ্গে যুক্ত, যারা KKR এর সঙ্গে যুক্ত, কাউকেই কিন্তু নেওয়া হয়নি। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড IPL-কে কিন্তু প্রাধান্য দিয়েছে এবং তারা কিন্তু পুরো মানে একদম IPL ফাইনাল অবধি থাকছে আন্দ্রে রাসেল। এটা অবশ্যই পজিটিভ নিউজ। অবশ্যই পজিটিভ নিউজ, কারণ ফিল সল্টের সঙ্গে যদি আন্দ্রে রাসেল চলে যেতেন তাহলে তো KKR টিমটাই আধখানা চলে যেত। তো ওয়েস্ট ইন্ডিজ বোর্ড এটা গুরুত্ব দিয়েছে, অস্ট্রেলিয়ান বোর্ড যেরকম এরা রয়েছেন, ইংলিশ বোর্ড এমন একটা করলো যেটাতে অ্যাকচুয়ালি প্লে অফের আমি বলবো মোমেন্টামটাই অন্যদিকে চলে গেল। কারণ রাজস্থান রয়্যালসে ধরো বাটলার নেই, যিনি একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেন। বাটলার 359 রান করেছিলেন, শুধু রান না, বাটলার টিমে থাকো একটা ব্যাপার। কিন্তু আমি একটা অদ্ভুত খবর শুনলাম যে বাটলার নিজেই নাকি আর থাকতে চাননি, কারণ তিনি ইংলিশ টিমটাকে গুছিয়ে T20 ওয়ার্ল্ড কাপের জন্য তৈরি করতে চান। আমার কথা হচ্ছে যে যখন তিনি কন্ট্রাক্ট সই হয়েছিল তখন কি বলা হয়েছিল যে ইংলিশ প্লেয়াররা পুরোটা থাকবেন না? আবার আমি জিজ্ঞেস করছি, এটা নিয়ে বিভ্রান্তি রয়েছে। অনেকে বলছেন যে হ্যাঁ বলা হয়েছিল যে প্লে অফের পর ইংলিশ ক্রিকেটারদের নাও পাওয়া যেতে পারে, তার অনিশ্চিত।
তবে এই ফিল সল্টের না থাকাটা কেকেআরের একটা বড় ধাক্কা। কিভাবে ধাক্কাটা গুরবাজকে দিয়ে কতটা সামলানো যাবে না সেটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন যে স্পিনাররা এখন অবধি মিডল ওভার্সে 73% বল করেছে কেকেআরের। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবছর আইপিএলে কিন্তু একেবারেই স্পিনকে হেল্প করেনি। সেক্ষেত্রে যদি স্পিনটা হেল্প না করে, ফিল সল্ট না থাকেন, তাহলে কেকেআরের ত্রাতা কে হবেন? মিচেল স্টার্ক। কালকে জ্বলে উঠবেন মিচেল স্টার্ক। এই উইকেটে কিন্তু পেসাররা গুরুত্ব পায়। মিচেল স্টার্কে নিশ্চয়ই মনে পড়বে বিশ্বকাপ ফাইনালে তার আগুনের স্পেলের কথা। যদি মিচেল স্টার্কের নেতৃত্বে কেকেআর বোলিংটা জ্বলে ওঠে, তাহলে কিন্তু ব্যাটিং কিছুটা ভরসা পাবে। কারণ আমার কালকে মনে হয় প্রেশার ম্যাচে বোলিংটা কিন্তু সবসময় একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একদমই বোলিং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং কালকে কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে কলকাতার বোলাররা। তার কারণ হচ্ছে যে হায়দ্রাবাদের ব্যাটিং কিন্তু ভীষণ শক্তিশালী। সেটা ট্রেভিস হেড হোক, ভারতের অভিষেক শর্মা দুরন্ত ব্যাটিং করছেন, 427 রান করেছেন, এবং যেভাবে ব্যাটিং করছেন মাতিয়ে দিয়ে যাচ্ছেন এই এবারে আইপিএল। এবং একই সঙ্গে নীতিশ রেড্ডি ভালো কন্ট্রিবিউট করছেন, এবং কার কথা বলবো, হেনরি ক্লাসেন রয়েছে। তাই এই হায়দ্রাবাদ টিম যদি পরে ব্যাটিং করে তাহলে কিন্তু একদম অ্যাসিড টেস্ট বলা যেতে পারে কেকেআর বোলারদের জন্য। গৌতম দা, একদমই তাই। কেকেআর এখানে এসে কেকেআর তাদের যখন ওরা এলো প্রথম ম্যাচটা, সিজনের ফার্স্ট ম্যাচ, তখন কেকেআর লাস্ট ওভারে হর্ষিত রানার ওভারে জিতে যায় কেকেআর। কিন্তু ওই ম্যাচটা এসআরএইচ আমি বলবো নিজেরা হাতে গুজে দিয়ে গিয়েছিল। এবং মনে রাখতে হবে ওই ম্যাচে এসআরএইচ ট্র্যাভিস হেডকে খেলায়নি। ট্র্যাভিস হেড প্র্যাকটিস করছিলেন, তুমি আর আমি যখন প্র্যাকটিস দেখছিলাম আমরা দেখতে পেলাম, কিন্তু অত্যাশ্চর্যভাবে খেলায়নি, যেটা একটা মানে নববর্ষের গিফটের মতো ছিল। এবার সেরকম কোনো সম্ভাবনা নেই। ট্র্যাভিস হেডকে বাদ দিয়ে কোনো উন্মাদও এখন টিম না হবে না। কাজে ট্র্যাভিস হেড টিমে থাকবেন, অভিষেক শর্মা থাকবেন। মাকরামকে বসিয়ে দিয়েছে, মাকরামের মতো আক্রমণাত্মক ব্যাটসম্যানকে বসিয়ে দিয়েছে তারা রান পাচ্ছেন না বলে। নীতিশ রেড্ডি দাঁড়িয়ে গেছেন, তুমি যার কথা বললে। আমার মনে হয় সব মিলিয়ে বোলিং অ্যাটাকটা যদি তুমি দেখো, নটরাজন, ভুবনেশ্বর কুমার অত্যন্ত এফেক্টিভ, 3rd বেস্ট ইকোনমি রেট ইন টুর্নামেন্টে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সবাই বলছে যে সানরাইজার্সের বোলাররা প্রচুর রান দিয়েছেন এবারে, কিন্তু মনে রাখতে হবে সানরাইজার্স হোম ম্যাচ খেলেছে রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে যে উইকেটটা যা তার উপর দিয়ে গাড়ি চালানো যায় এত স্মুথ। তো কাজেই সেক্ষেত্রে এটাও মনে রাখা দরকার যে অনেক কঠিন উইকেটে বোলাররা বল করেছে। তারা যখন আহমেদাবাদে বল করতে আসবেন তাদের কিন্তু বেশ মানে আমার মনে হয় শক্তিশালী মনে হবে। এবং আমার কোথাও মনে হচ্ছে সবাই আরসিবি করছে, সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু কোনো অংশে কম নয়, কোনো অংশে কম নয়। এবং কিছু নাইট অনুরাগীরা কিন্তু কালকে বলছিলেন যে যদি রাজস্থান থাকতো তাহলে হয়তো অপেক্ষাকৃতভাবে তুলনামূলকভাবে সহজ হতো কেকেআরের জন্য। তবে বড় ম্যাচ জিততেই হবে যদি আইপিএল চ্যাম্পিয়ন হতে হয়। আর একই সঙ্গে গৌতম গম্ভীরের কথা বলবো, তিনি যথেষ্টভাবে ট্রেন্ডিং এই মুহূর্তে, সেটা যে কোনো কারণেই হোক না কেন। তবে কালকে তাকে কিন্তু একটা কিছু করতে হবে, মানে একটা এমন গেম প্ল্যান করতে হবে যেটা এই লিগ ম্যাচে তিনি করেননি। স্পেশাল কিছু কেউ এক্সপেক্ট করছেন গৌতম গম্ভীর থেকে? তো গৌতম গম্ভীরকে যারা চেনেন তারা বলেন যে উনি খুব রুটিনে বিশ্বাসী। গৌতম গম্ভীর খুব কম খান, চাল ডাল আর একটা সবজি এতেই তার চলে যায়। আর রোজ ওই চাল ডাল আর সবজিটা খান, মানে অদ্ভুতভাবে কেউ বলেন যে তোমার কি মানে বোরিং লাগে না, একই খাবার দিনের পর দিন বছরের পর বছর খেয়েছে। গৌতম গম্ভীর ওই রকমই একটা খুব সেটে বিশ্বাস করেন। কাজে আমার মনে হয় না বিরাট কোনো বদল আমরা দেখব বলে। একটা অবশ্যম্ভাবী বদল যেটা ফিল সল্টকে জায়গায় গুরবাজকে আনতে হবে, এছাড়া আমার মনে হয় না বিশাল কোনো পরিবর্তন দেখবো বলে। আবার বলছি গৌতম গম্ভীর একটা সেটে বিশ্বাস করেন, তার বাইরে অ্যাডভেঞ্চারিজমে খুব একটা বিশ্বাস করেন। একদমই ডিসিপ্লিন ওয়েতে চলেন, এবং কিছু মানে বিশাল কিছু পরিবর্তন বা কিছু অন্যরকম স্ট্র্যাটেজি সেটা হয়তো দেখা যাবে না। তবে রুটিন যেভাবে তিনি মানে তোমার মতো নয় যে আজকে কচুরি খেয়ে ফেললাম, কালকে চলে গেলাম একটা সন্দেশ খেতে মিহিদানা, ওরম না। সেট খাওয়া দাওয়া, সেট প্ল্যানিং, দেখা যাক সেট প্ল্যানিং সারপ্রাইজ কিছু আসে কিনা। তবে গুরবাজ তো খেলবেন, দেখা যাক আগামীকাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কাবুলিওয়ালা হয়ে উঠতে পারেন কিনা গুরবাজ। এবং একই সঙ্গে সুনীল নারিনের কথা একটু অবশ্যই বলবো, কারণ দুরন্ত পারফর্ম করছেন, কি ব্যাট হাতে কি বল হাতে। কালকে নারিন অবশ্যই একটা ফ্যাক্টর। নারিনকে আরেকটা ফ্যাক্টর তো বটে, কিন্তু নারিনকে তৈরি হতে হবে ফিল সল্টের সঙ্গে অভাবে গুরবাজকে নিয়ে খেলার জন্য। এত সেট হয়ে গেছিলেন নারিন, কারণ সল্ট প্রথম বল থেকে মারা শুরু করতেন। সেই জায়গাটা গুরবাজ কিভাবে নেবেন? আমি ধরে নিচ্ছি গুরবাজ হয়তো ভালো ব্যাটসম্যান, কিন্তু এটা তার পক্ষেও খুব আনফেয়ার, কারণ তুমি দেখো যে তাকে নেমেই মারতে হবে, ফিল সল্টের রোলটা করতে হবে, অথচ তার কোনো ম্যাচ প্র্যাকটিস নেই, তিনি খেলেনই নি। মাঝখানে গেছিলেন, মা অসুস্থ ছিলেন, দেশে ফিরেছিলেন।
বেচারি একটা বলও খেলেননি, কোনো সেই অর্থে ক্রিকেটের সঙ্গে ম্যাচের প্র্যাকটিসের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাকে তুমি নেমেই বলছো 4-6 মারতে হবে, এটা অত্যন্ত আনফেয়ার তার উপরে। এবং যদি সে আউট হয়ে যায় লোকে বলবে এই তো সল্ট মারতো, তুমি মারতে পারলে না। কাজে কেকেআরের কাজটা কিন্তু শুরুতে খুব কঠিন। আমি জানি না গম্ভীর শুরুতে ভেঙ্কটেশ আয়ারকে পাঠাবেন কি না সুনীল নারায়ণের সঙ্গে ওপেন করতে, তিনি আমার রাইট লেফট কম্বিনেশনে বিশ্বাস করেন, কাজে হয়তো পাঠাবেন না। সেক্ষেত্রে আমি মানে গুরবাজের সঙ্গে জায়গা বদলাতে আমার মনে হয় না কেউ রাজি হবেন বলে এই মুহূর্তে। একেবারেই একটা পজিশন নিয়ে অবশ্যই কথা বলবো, 3 নম্বর পজিশন। এখানে কি কিছু চমক দেখতে পারি? কালকে কি 3 নম্বরে রিঙ্কু সিং বা আন্দ্রে রাসেলের মতো কাউকে পাঠিয়ে ফাটকা খেলতে পারে? আন্দ্রে রাসেল হবে না, আমি জানি না রিঙ্কু সিংকে পাঠানো হবে কিনা, নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি কি থাকে তার উপরে। যদি ম্যাচের পরিস্থিতি সেরকম থাকে তাহলে হয়তো চেঞ্জ করা হবে, কারণ ভেঙ্কটেশ আর শ্রেয়স আয়ার একটা স্টেডিভাবে খেলছেন। এখন প্লে অফে গিয়ে সেটাকে কীভাবে করা হবে, আবার বলছি পুরোটাই এই ফিল্ড সল্ট চলে যাওয়াতে পুরো কেকেআরের ইকুয়েশনটাই পুরো ঘেটে গেছে। সেই জন্য এই জায়গাটা কিভাবে শুরুটা হয় পাওয়ার প্লেতে তার উপর অনেক কিছু নির্ভর করে। একদমই। এবং আরেকটা ফ্যাক্টর, প্যাট কামিন্স একদম স্পষ্ট মনে রয়েছে সেই 18ই নভেম্বরে তিনি তার যা বডি ল্যাঙ্গুয়েজ ছিল এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা পিচের ছবি তুলছিলেন, তাই প্যাট কামিন্স কিন্তু বড় খেলোয়াড় তো অবশ্যই, একই সঙ্গে ফাইনালটা জেতেন, ক্রুশিয়াল ম্যাচ জেতেন তার ক্যাপ্টেন্সিতে বা যে কোনো কারণেই হোক না কেন, অসামান্য ক্রিকেটার। তাই ক্যাপ্টেন প্যাট কামিন্সও একটা ফ্যাক্টর। আমি এক্ষুনি একটা স্টার স্পোর্টসের একটা সুপার হিরো বাছার একটা পোলে এক্ষুনি ভোট দিয়ে এলাম। কাকে ভোট দিলাম বলছি না, কিন্তু যে 3জন ক্যাপ্টেনকে বাছা হয়েছে, সেরা 3জন ক্যাপ্টেন, তার মধ্যে সবার ওপরের নাম প্যাট কামিন্সের। রেজাল্টটা বেরোবে হয়তো পরে, ফাইনালে পরে, কিন্তু সব কমেন্টেটররা ভোট দিচ্ছেন, প্যাট কামিন্সের নাম ওই ব্যালটে সবার ওপরে রয়েছে। একেবারে একদম কুল থাকেন, হাসেন, কোনো রকম তাকে দেখে মনে হয় যেন কোনো চাপই নেই। যদিও চাপ হয়তো তিনি নিজে ফিল করেন, তবে সেটা হয়তো প্রকাশ করেন না। আরেকটা জিনিস, শ্রেয়স আইয়ারের নামও ওখানে আছে লাস্টে, কিন্তু আমি দেখলাম যে গৌতম গম্ভীরের যেহেতু নাম নেই তাই আমি শ্রেয়স আইয়ারকে ভোট দিতে পারিনি। শ্রেয়স আইয়ার নাম ভুলে যাচ্ছেন, আশা করব যে আগামীকাল টসের সময় নাম ভুলবেন না এবং তার ক্যাপ্টেন্সিতে অবশ্যই কেকেআর জিতবে। আমি একটু বলে রাখি যে যদি কোনো কারণে বৃষ্টি হয় আগামীকাল, যদি ম্যাচ না হয়, তাহলেও কিন্তু ইকুয়েশন কেকেআরের পক্ষেই যাবে। তাই আমরা চাইবো ম্যাচ হোক এবং খেলে একদম জিতে কলকাতা নাইট রাইডার্স ফাইনালে যাক। পরিষ্কার করে দাও যে কি একদমই। যদি বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে যেহেতু পয়েন্টস টেবিলে কেকেআর ওপরের দিকে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কলকাতাকেই জয়ী দল হিসেবে বিবেচিত করা হবে। এবং যেহেতু রিজার্ভ ডে নেই, তাই এই ইকুয়েশনটা একদম ক্লিয়ার যে যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, কোনো কারণে এক বলও যদি না হয় এই ম্যাচে, তাহলে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সরাসরি ফাইনালে যাবে। প্রবলেম হচ্ছে যে আহমেদাবাদের এই মুহূর্তে 44 ডিগ্রি সেলসিয়াস, কাজে বৃষ্টির কোনো সম্ভাবনা এখন দেখা যাচ্ছে না। একদমই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর 44 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রচণ্ড গরম, পার্টলি ক্লাউডি অবশ্যই, তবে ম্যাচ হবে এবং জমজমাট ম্যাচ হবে। একটাই কথা বলার, প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করি, যে গুয়াহাটিতে বৃষ্টি হয় সবাই জানে, এবার গুয়াহাটিতে এই সময়ে আইপিএলের সেকেন্ড হাফে ম্যাচটা কেন দেওয়া হয়েছে একটু বলবে? সব কিছু বলা যায় না, আর সব কিছু বলতেও নেই। গুয়াহাটি এর পরের আইপিএলে আরও বেশি ম্যাচ পেতে চলেছে, সূত্রের খবর। তবে গুয়াহাটিতে ম্যাচ হলে এটাই হয়, এর আগেও আমরা দেখেছি যে ওয়ার্ল্ড কাপের সময়ও যখন হয়েছে, সেই সময়ও কিন্তু ম্যাচে বৃষ্টি বিঘ্নিত হয়েছে। তাই এটাই বলার যে ভেন্যু যখন সিলেকশন হয়, যখন সিলেক্ট করে বিসিসিআই, তখন সেটা ভেবেচিন্তে করা উচিত। আমার মনে হয় যে যেসব প্রশ্নের উত্তর নেই বা যেসব প্রশ্নের উত্তর আছে দেওয়া যাবে না, জয়জ্যোতি দেবে না, যে সেটা এক নম্বর হচ্ছে হার্দিক পান্ডিয়া কী করে ভাইস ক্যাপ্টেন হলো, সেকেন্ড প্রশ্ন হচ্ছে গুয়াহাটি কী করে ম্যাচ পেলো এই সময়, স্পেশালি সেকেন্ড হাফে যখন ভারতবর্ষের সব জায়গায় বেশি বৃষ্টি হয়। একদমই, কিছু প্রশ্নের উত্তর নেই, সেটা বুঝে নিতে হবে। আর আচ্ছা, একটা বিষয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন, যে গৌতম দাকে জিজ্ঞেস করতে, এটা নিয়ে একদম এখন ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়া, মহেন্দ্র সিং ধোনি কি ফিরবেন? মহেন্দ্র সিং ধোনি নিজে কিছু বলছেন না, তার সতীর্থরা বলছেন, ম্যাথিউ হেডেন যেমন বলেছেন তিনি আর ফিরবেন না, আম্বাতি রাইডু বলেছেন যে তিনি ফিরবেন। গতকাল সকালে তিনি পৌঁছে গিয়েছেন রাঁচিতে, এই মুহূর্তে রাঁচিতে রয়েছেন। আপনি একদম প্রথম দিন থেকে মহেন্দ্র সিং ধোনিকে কভার করছেন, কিছু কি রিড করতে পারছেন তিনি খেলবেন কি আর? আমার মনে হয় অনেকটা নির্ভর করবে যে নেক্সট ইয়ারে ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা থাকে কিনা। যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা ছিল, ধোনি সেই জন্য নিজেকে লাস্ট 2 ওভারের ব্যাটসম্যান হিসেবে ট্রিট করে টুর্নামেন্টটা চালিয়েছেন, কিপিং করেছেন। জাস্ট 2 ওভারের ব্যাটসম্যান, অন্য কাউকে নিয়ে এসছেন যে ব্যাটিংয়ের কাজটা করে দিয়েছে।
ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা দুজনে, রোহিত শর্মা বিরাট কোহলি দুজনে ক্রিটিসাইজ করেছেন, মনে হচ্ছে না নেক্সট ইয়ার থাকবে বলে। যদি রুলটা না থাকে তাহলে কিন্তু মহেন্দ্র সিং ধোনির পক্ষে কন্টিনিউ করা ডিফিকাল্ট হবে। আমি নিজে একজন ধোনি ফ্যান হিসেবে চাইবো যে ওই মেমোরিটা নিয়েই থাকতে, যে চিন্নাস্বামী স্টেডিয়ামে একটা 6 মারলেন শেষ বলের আগে, বলে বলটা স্টেডিয়ামের বাইরে চলে গেল। বলটা হয়তো ওই বলটা বাইরে যাওয়ার জন্যই হয়তো সিএসকে হেরে গেল, কিন্তু ওই লোকটা যে বলটা হারিয়ে দিয়েছিল তার পরের বল হয়তো আউট হয়ে গেছিলো। কিন্তু আমি ওই লোকটাকে মনে রাখতে চাই। আবার ঘোরাতে ঘোরাতে গিয়ে সিএসকের সঙ্গে একটা চেন্নাইতে ম্যাচ খেলবে, এই ধোনিকে দেখতেই চাই না। একদমই 110 মিটারের 6 জশ দেওয়ালকে মারা, এবং মনে হচ্ছিল যখন চেন্নাই নিয়ে নিচ্ছে ম্যাচ, ঠিক সেই সময় কোথাও যেন পোয়েটিক জাস্টিসে জশ দেওয়ালের, এবং তারপর ম্যাচ জেতা আরসিবির। এবং জশ দেওয়ালের ছবি তার মানে রিঙ্কু সিং তার স্টোরিতে শেয়ার করেছেন, এটাও কিন্তু সিগনিফিক্যান্ট। এবং আমি তোমায় বলছি যে এটা যদি কোনো ফিল্মে হতো, লোকে বলতো কি ফিল্মি, যে জাডেজা গতবার লাস্ট 6 আর 4 মেরে, ঠিক ধোনি একই রকম ডাগ আউটে বসে আছেন, আগে আউট হয়ে গেছেন, 6 আর 4 মেরে যে জাডেজা আগের বার জেতালেন, ফাইনাল চ্যাম্পিয়ন করলেন গুজরাট টাইটেন্সকে হারিয়ে সিএসকে, সেই জাডেজাই এবার ক্রিজে লাস্ট দুটো বলে তিনি রানই করতে পারলেন না। এটা মানে ভাবাই যায় না যে তুমি কোথা হঠাৎ করে তুমি একদম অর্জুন থেকে তুমি কর্ণ হয়ে গেলে, হঠাৎ করে তোমার রথের চাকাটা আটকে গেল। আর মহেন্দ্র সিং ধোনি তিনি বসে দেখলেন তারও কিছু করণীয় নেই, কারণ তিনি তো আউট হয়ে গেছেন। ওই বলটা যদি বাইরে না যেত স্টেডিয়ামের, এরকম তো আমরা বল বাইরে যেতে এবার আইপিএলে দেখিনি, আমি তো মনে করতে পারছি না অন্য কোথাও বল বাইরে গেছে বলে। ওই বলটা যদি বাইরে না যায়, যদি নর্মাল বলে খেলা হয়, তাহলে কিন্তু ওই যেরকম একটু ভিজে ভিজে ওই বলটা গ্রিপ করতে বোলারের অসুবিধে হতো, ধোনির শটটাও বাইরে চলে যেত, 6 হয়ে সিএসকে জিতে যেত। এটাই হচ্ছে বোধহয় ম্যাজিক, যে অনেক কিছু ক্রিকেট মাঠে ঘটে যেগুলোর কোনো বুদ্ধিতে ব্যাখ্যা নেই, মনে হয় যেন ঠিক এভাবেই ক্রিকেট দেবতা চেয়েছিলেন, তাই এভাবেই হয়েছে। যেটা মানুষের মানে একই জাডেজা ক্রিজে যে বোলার বল করছে সে 5টা 6 খেয়েছে আগের বার, তার চেয়ে অনেক বেটার বোলার মোহিত শর্মা আটকাতে পারেননি জাডেজাকে, সেই অবস্থা থেকে জাডেজা জেতাতে পারলেন না। কাজে এইটাই বলছি যে এটা জাস্ট শেয়ার ম্যাজিক। এবং আমি বলবো যে বিরাট কোহলি যেরকম প্যাশনের সঙ্গে জিততে চেয়েছিলেন, এটা বোধহয় তার একটা পোয়েটিক জাস্টিস। একদমই। এবং জয়ের পর বিরাট কোহলির আবেগটাও আমরা কিন্তু দেখি, মানে কতটা তিনি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। আর এটাই মানে ক্রিকেট দেবতা, যেটা নাকি অলরেডি গৌতম দা বললেন যে ক্রিকেট দেবতাই যেন সব কিছু চালনা করছেন, পোয়েটিক জাস্টিস অবশ্যই জশ দয়ালের জন্য। এবং সেই ম্যাচের শেষে মহেন্দ্র সিং ধোনি কিন্তু একদম প্রেজেন্টেশন সেরিমনিতেও ছিলেন না, কোনো ক্রিকেটারের সঙ্গে করমর্দন করেননি, আর তিনি যে হতাশ সেটা কিন্তু বোঝা গিয়েছে। তাই দেখার বিষয় এটাই যে মহেন্দ্র সিং ধোনিকে অনেকে বলেন যে উনি অনাবেগী, এটা সত্যি নয়। মহেন্দ্র সিং ধোনি অ্যাকচুয়ালি কিন্তু খুব ইমোশনাল একজন মানুষ, এবং অনেক সময় বোঝা যায় না যে তিনি ইমোশনাল। যেরকম 2019 সেমিফাইনালে হেরে তিনি ওল্ড ট্র্যাফোর্ড ড্রেসিং রুমে কেঁদেছিলেন। অনেকেই রোহিত শর্মা একদিকে কাঁদছিলেন, একদিকে কাঁদছিলেন মহেন্দ্র সিং ধোনি, এবং মহেন্দ্র সিং ধোনির অনুতাপ সবচেয়ে বেশি ছিল যে তিনি দেশকে ডুবিয়ে এসেছেন। এরকম বহু ঘটনা আছে যেখানে ধোনি মিডিয়ার সামান্যতম কোচায় ধোনি রেগে গেছেন। ধোনি খুবই ইমোশনাল মানুষ, হয়তো রিয়াকশনটা অন্যরকম, সেজন্য লোকে বুঝতে পারে না। তো এখানে আমার কোথাও মনে হয়েছে যে মহেন্দ্র সিং ধোনির মাঠে থাকা উচিত ছিল, কারণ ওরা উল্লাস করছে, ট্রু যে উল্লাস করছে, তুমি ওদের জন্য ওয়েট করতে পারতে, তুমি চলে গেছো, হয়তো তোমার ইমোশনটাও মারাত্মক বেশি, ম্যাচ হারবে তুমি ভাবতেই পারোনি। কিন্তু আমার কোথাও মনে হয় যে ধোনির হয়তো থাকা উচিত ছিল। এটাই যদি ধোনি না হয়ে গাঙ্গুলি হতো, একটা বিশাল বিতর্ক হয়ে যেত। ধোনিকে সবাই বেনিফিট অফ ডাউট দিয়েছেন, ধোনি মহেন্দ্র সিং ধোনি এত বছর নিজেকে যেভাবে ক্যারি করেছেন, এবং যাওয়ার সময় ডাগ আউটে বসা আরসিবি সাপোর্ট স্টাফদের সঙ্গে হ্যান্ডশেক করে গেছেন, তারপর মাঠে থাকতে চাননি। হয়তো নিজেকে এখনও দুষছেন, যে তুমি যদি এখনও ওই ভিডিওটা দেখো যেখানে 6 মেরে আউট হওয়ার পর এরকম একটা রিয়াকশন আছে, সো বোধহয় এতটাই যন্ত্রণাবিদ্ধ ছিলেন যে সেই জন্য মাঠে দাঁড়াননি। একদমই। এবং তিনি কি ভাবছেন মনে মনে একমাত্র তিনিই জানেন। তবে অবশ্যই মহেন্দ্র সিং ধোনিকে স্যালুট, এবং যেটা গৌতম দাও বললেন যে সেই 110 মিটারের 6টা কিন্তু মনে থাকবে। অনেক 6ই মেরেছেন তিনি জীবনে, একটা যেমন 2011-তে মেরেছেন 2রা এপ্রিল মায়াবী মুম্বাইতে, এবং ঠিক এই 6টাও কিন্তু কোথাও যেন মনে থেকে যাবে যদি তিনি আর না নামেন ব্যাট হাতে চেন্নাই সুপার কিংসের জার্সিতে। শেষ করতে হচ্ছে এখানে, এবং জানিয়ে রাখি যে কালকের ম্যাচ দেখুন, হায়দ্রাবাদি বিরিয়ানি না কলকাতা রসগোল্লা, কে মানে কোনটা প্রাধান্য পায় সেটা তো সময় বলবে, তবে দুর্দান্ত ম্যাচ হবে। হায়দ্রাবাদ কিন্তু যথেষ্ট সলিড লাগছে, এটা কিন্তু বলতেই হচ্ছে। আর প্রশ্ন আছে, ওই ধোনির বলটা কে পেল? ওই বলটা বেঙ্গালুরুর কোন মানে লাকি মানুষ পেলেন,
নাকি কোনো গাড়ির উইন্ডস্ক্রিন ওটাতে ভেঙে গেল? বলটার কি হলো, এটা কি খোঁজ পেয়েছো? আমি খোঁজ পাই না, আপনারা যদি পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই। আর ধোনি এইভাবেই থেকে যাবে আমাদের মনে, এবং অবশ্যই আগামীকালের ম্যাচের দিকেও তো নজর থাকবে। জানিয়ে রাখি আরেকবার যে কোয়ালিফায়ার 2 এবং ফাইনালে কলকাতা টিভি থাকছে, গ্রাউন্ড জিরো রিপোর্টিং চলবে, সঙ্গে গৌতম দাও রয়েছেন, গৌতম ভট্টাচার্য, এবং আশা রাখবো যে কলকাতা নাইট রাইডার্স ফাইনাল খেলবে। শেষ করছি এখানেই, সঙ্গে থাকুন স্টেডিয়াম বুলেটিন দেখতে গেলে অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্ট রয়েছেই, এবং আমাদের ক্যামেরা বন্ধু অভিজিৎ রয় রয়েছেন, তাকেও অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, শুভরাত্রি।